অমন সাংঘাতিকভাবে জখম হয়েও শেয়াল বইয়ের লোভ ছাড়তে পারছে না। বইটা হাতানোর জন্য সরাইখানা অবধি ধাওয়া করেছে। মনোজ শুয়ে শুয়ে ভাবে, নিশ্চয়ই খুব মূল্যবান বই, কিছুতেই এই বই হাতছাড়া করা চলবে না। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, মনোজ ঘুমে অচেতন। হঠাৎ তার ঘরের দরজায় ভীষণ ধাক্কা। দরজা বুঝি ভেঙেই ফেলে। মনোজ ঘুম থেকে ধর্মর করে উঠে বসে। তার কানে আসে দুজন অচেনা মানুষের গলার আওয়াজ। তারা দরজায় ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে বলছে, শিগগির আমাদের বই ফেরত দাও। যদি ভালোই ভালোই ফেরত দাও তাহলে তোমায় আমরা এমন একটা জিনিস দেব, তোমার কপাল খুলে যাবে। আর যদি আমাদের কথা না শোনো তাহলে তোমায় ভীষণ শাস্তি ভোগ করতে হবে। আমাদের হাতে তুমি জড়বংশের ধ্বংস হবে। গালে লেপ জড়িয়ে বিছানায় বসে বসে মনোজ শেয়ালের হম্বিতম্বি শোনে আর রাগে গড়গড় করে কাঁপে। না, অসহ্য এদের বাড়াবাড়ি। দাঁড়াও, মজা দেখাচ্ছি। মনোজ বিড়বিড় করে আপন মনে বলে গায়ের লেপ ফেলে দেয়। বিছানা থেকে সে আস্তে আস্তে নামে। নিঃশব্দে তলোয়ারটা হাতে তুলে নেয়। তারপর দু পায়ের বুড়ো আঙুলের ওপর ভর দিয়ে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খুট করে হুড়কো সরিয়ে দরজা খুলে ফেলে। হুড়কো সরানোর আওয়াজ কানে যেতেই শেয়াল দুটো বারান্দা থেকে উঠানে লাফিয়ে পড়ে। তলোয়ারের মুঠো শক্ত করে ধরে মনোজ দেয় এক লাফ, কিন্তু এদের সঙ্গে সে পাল্লা দিতে পারে না। হুক্কা হুয়া করে ডাক ছেড়ে ওরা দুজনা এক লাফে পাঁচিল টপকে হলো উধাও। মনোজ মাথায় হাত দিয়ে বসে পড়ে। জানোয়ার দুটো তাকে নাকাল করে ছাড়লে। ফস করে ওরা পাঁচিল টপকে পালিয়ে গেল। কিন্তু মনোজের তো আর শেয়ালের মতো লেজ নেই যে অত উঁচু পাঁচিল সে টপকাতে পারবে। কি করা যেতে পারে বেচারা ভেবে পায় না। সদর দরজা দিয়ে বেরিয়ে ওদের একবার খোঁজ করা যেতে পারে বটে, কিন্তু সদর দরজায় তো তালা চাবি দেওয়া। সরাইখানার মালিককে জাগিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলতে খুলতে ওরা এ মুলুক ছেড়ে আরেক মুলুকে পাড়ি দেবে। ৭-৫ ভাবতে ভাবতে মনোজ তার ঘরের দিকে পা বাড়ায় আর মনে মনে বলে, রাতে হইচই করে বৃথা সবাইকে বিরক্ত করে কাজ নেই। সকাল হলে ভেবে দেখা যাবে কি করা যায়। ঘরে ফিরে এসে মনোজ দরজা বন্ধ করে শুয়ে পড়ে। ঘণ্টাখানেক পর শেয়াল দুটো আবার ফিরে আসে। মনোজের ঘরের দরজার সামনে বসে আগের বারের চাইতে আরও জোরে চেঁচামেচি করে। মনোজ তড়াক করে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজা খুলতে গিয়ে থমকে দাঁড়ায়। কি করবে ভেবে পায় না। দরজা খোলার শব্দ পেলেই তো শয়তানরা পালিয়ে যাবে। রাগে সে মনে মনে ফোলে, ঘরের ভেতর পায়চারি করে। কিন্তু ওই দুই শেয়ালকে শায়েস্তা করার কোনো বুদ্ধি মনোজের মাথায় আসে না। শেয়াল দুটোর চেঁচামেচি বেড়েই চলে। তাদের চেঁচামেচিতে সরাইখানার অন্যান্য যাত্রীর ঘুম ভেঙে যায়। বাকি রাতটা লেপের ভেতর বিছানায় শুয়ে শুয়ে তারা মনে মনে মনোজকে গালাগাল করে। গালাগালি করবেই তো। ভোর রাতের ঘুম ভাঙালে মানুষের মন মেজাজ কি আর ঠিক থাকে? রাতও এদিকে শেষ হয়ে আসে। পূব আকাশ একটু ফর্সা হতেই শেয়ালের চেঁচামেচি বন্ধ হয়। তারা সরে পড়ে। আর তারা সরে পড়তেই সেই আধার আধার ভোরবেলায় সরাইখানার সব যাত্রী মনোজের ঘরে এসে ভিড় করে। শুরু হয় গালাগালি আর উপদেশ। যার মুখে যা আসে তাই বলে। 10 মুখের 10 কথা। একজন যাত্রী হয়তো বলে, আপনি নিজেই বলছেন বইটায় মাথামুন্ডু কি লেখা আছে কিছুই বুঝতে পারছেন না, তাহলে ও লেখা রেখে আপনার লাভ কি? অমনি তার মুখের কথা শেষ না হতেই আরেকজন বলে উঠল, ফিরিয়ে দিন মশাই, ফিরিয়ে দিন। ভালোই ভালোই ওদের বই ফিরিয়ে দিন, আপনার ভালোর জন্যই বলছি। আরও কি জানি সে বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বলবার সুযোগ না দিয়ে আরেক ভদ্রলোক মুখ ভেঙচি দিয়ে বললে, ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। কাদের পাল্লায় পড়েছেন আপনি বুঝে উঠতে পারছেন না। এরা বন বাজারের যেমন তেমন মামুলি শেয়াল নয়, এ বাবা বাঘা শেয়াল। বই ফেরত না দিলে বাপদাদার নাম ভুলিয়ে দেবে। কে যে কি বলে তার ঠিক ঠিকানা নেই। 10 মুখের 10 কথা। মনোজ কিন্তু টলে না।
এক প্রস্থ গালাগালি ও উপদেশ তারা ঝাড়লে। শেষমেশ জন দুই যাত্রী তাকে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক করে বোঝালে। তার ভালোর জন্যই তারা বলছে বইটা ফিরিয়ে দিতে। কিন্তু মনোজ কিছুতেই টললে না। ঘাড় কাত করে গম্ভীর মুখে বললে, কেন আপনারা বিরক্ত করছেন? আমার ভালো আমি বুঝি, কিছুতেই আমি বই ফেরত দেব না। ভারী একগুঁয়ে লোক তো, দেখছেন না ঘাড় কাত করে কথা বলে। মরুগ্গে, আমাদের কি? আদা খাবে যে ঝাল বুঝবে সে। চলুন চলুন যাওয়া যাক। এক একজন এক একটা মন্তব্য করে যাত্রীরা যে যার ঘরে ফিরে গেল। মনোজ হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নাশতা খেয়ে ভোলাকে বাঁধাছাতা করতে বললে। ভোলা ঝটপট সব গুছিয়ে নিলে। সবেমাত্র চারদিক ফর্সা হল, সূর্য উঠি উঠি করছে। সরাইখানার পাওনা মিটিয়ে দিয়ে মনোজ ভোলাকে বললে, আর দেরি করব না, চল বেরিয়ে পড়ি। ফটক পেরিয়ে শহরে ঢুকতেই মনোজ চমকে ওঠে। রাজধানীর একই দশা হয়েছে। বড় বড় বাড়ি ভেঙে চুড়ে মিসমার, চারদিকে ধ্বংসস্তূপ, পথঘাট জনবিরল। আগের তুলনায় পথচারীর সংখ্যা অর্ধেকও নয়। মনোজদের বাড়ি তাদের পাড়ার সবচাইতে বড় বাড়ি ছিল। মনোজের বুক ফেটে যায়। হায় হায় হায়, এ কি হয়েছে? এইটাই কি তাদের সেই 3 মহলা বাড়ি? কিন্তু বাড়ি কোথায়? ঘরদোরের কোনো চিহ্নই নেই, শুধু ইট পাথরের স্তূপ। মনোজদের ভাঙা বাড়ির সামনাসামনি রাস্তার ওপাশের একটা মুদির দোকানে মালপত্র রেখে মনোজ আত্মীয় স্বজনের খোঁজ খবর করতে বেরিয়ে পড়ল। আত্মীয় স্বজন বড় একটা নেই, প্রায় সবাই পালিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর রাজধানীর পশ্চিম পাড়ায় 2-4 জন আত্মীয় বন্ধুর সঙ্গে দেখা হলো। মনোজ তাদের সঙ্গে করে নিয়ে এসে একটা খাবারের দোকানে বসল। জগঝম্প সামন্ত রাজধানী আক্রমণ করার পর তাদের উপর দিয়ে যে দুঃখের ঝড় বয়ে গেছে, এক এক করে বিনিয়ে বিনিয়ে মনোজকে তারা শোনায়। আর কথার ফাঁকে ফাঁকে এক আধটা করে মিষ্টি মুখে পড়ে। মিষ্টি খেতে খেতে বাঁ হাত দিয়ে চোখের পানি মুছে মনোজের এক মামাতো ভাই বলে, কি বলবো তোমায় ভাই, সেসব দিনের কথা মনে পড়লে এখনো হাত পা ঠান্ডা হয়ে আসে। লড়াই যে কি সাংঘাতিক ব্যাপার! কত সংসার যে ধ্বংস হয়ে গেল তার সীমার নেই। লড়াই শুরু হলো, আর বাপ মা ভাই বোন ছেলে মেয়ে কে যে কোথায় ছিটকে পড়ল, কে তার খোঁজ রাখে? মনোজ লক্ষ্য করে দুঃখের কাহিনী বলতে বলতে তারা খাবার রুচি হারিয়ে ফেলেছে। অনেকেই খাওয়া বন্ধ করেছে। তাই সে তাড়াতাড়ি বললে, এখন থাক ভাই সেসব দুঃখের কাহিনী। কিন্তু তার কথায় কান না দিয়ে মনোজের এক বন্ধু বললে, কত বাপ মার কত বুকের ধন হলো নিখোঁজ, কত মাসুম বাচ্চা যে বাপ মা হারালো তা গুণে শেষ করা যায় না। কি বলবো মনোজ তোমায়, চোখের সামনে মশা মাছির মতো হাজার হাজার লোক মরেছে। লড়াই থেমে যাওয়ার পরেও 3-4 মাস মরা লাশের দুর্গন্ধে পথে চলা যেত না। দুঃখের কাহিনী শুনতে শুনতে মনোজেরও চোখের পাতা ভারী হয়ে আসে। ধরা গলায় সে হঠাৎ প্রশ্ন করে বসে, দুনিয়ার এ কি রীতি বলতো ভাই? তুমি আমি কাউকে রাগের মাথায় হঠাৎ খুন করলেও শুলে চড়ানো হয়, আর এই যে যারা যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার নিরপরাধ লোককে হত্যা করে, তাদেরকে শাস্তি দেওয়ার লোক দুনিয়ায় কি কেউ নেই? তারা দুপুরে ঢাকঢোল পিটিয়ে মানুষ খুন করে, এর কোনো বিচার হয় না কেন? সেই মামাতো ভাই মনোজের কথার পিঠে মাথা দুলিয়ে বলে, কি যে মাথা মুন্ডু তুমি বলো! আরে বিচারই বা কে করবে আর শাস্তিই বা কে দেবে? বিচার করার আর শাস্তি দেবার ভার যাদের ওপর, তারাই তো যুদ্ধ বাঁধায়। মামাতো ভাইয়ের কথা শুনে মনোজ বোকা বনে যায়, কিন্তু তাড়াতাড়ি করে কথার মোড় পাল্টে দিয়ে বলে, তোমরা সবাই আরেকটা করে মিষ্টি নাও, কিছুই তো খেলে না। মামাতো ভাই মনোজের হয়ে ময়রাকে বললে, দাও হে, আরেকটা করে মিষ্টি সবার পাতে দাও। খাওয়া তো সবারই ভরপেট হয়েছে, তবু ও যখন বলছে দাও একটা করে। সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করে আরেকটা করে মিষ্টি পাতে নিলে। মিষ্টি ভেঙে মুখে পুরে তাদের মধ্যে থেকে একজন বললে, মনোজ,
তোমার অদৃষ্ট ভালো বলতে হবে। পরিবারের কারোরই গায়ে আঁচল লাগেনি। বাড়িটার ওপর দিয়েই তোমাদের সব ফাঁড়া কেটে গেছে। সত্যই মনোজদের অদৃষ্ট ভালো, তাদের জমি জমা ক্ষেত খামার কিছুই নষ্ট হয়নি। লড়াই শেষ হওয়ার পর কত লোকের কত জমি বেদখল হয়ে গেছে, কিন্তু ছোট ভাই বনজ সম্রাটের দেহরক্ষী বাহিনীর লোক বলে তাদের 1 কাঠা জমিও বেদখল হয়নি। কোনো লোকই হাতাতে সাহস পায়নি। মনোজরা সবাই মিলে দেশে ফিরে এলে পায়ের ওপর পা তুলে হেসে খেলে দিন কাটাতে পারবে।